চায়ের ঠেকে আড্ডা মারার সময় রাজনৈতিকভাবে একটু হলেও ওয়াকিবহল এমন এক বন্ধু বলেছিল যে এই যে মানুষের জীবনে ভালো দিন, সুদিন আর সিএএ, তার মধ্যে কি মিল আছে? আমি সেই দিন প্রশ্নের উত্তর দিতে পারিনি। তো সে তখন বলেছিল যে দুটোর মধ্যে মিল এটাই যে দুটোই শোনা যায় কিন্তু আসে আর না। সত্যিই তাই। সিএএ, ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 সালে এরকমই এক ডিসেম্বর মাসে সেটা পাশ হয়ে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা নিয়ে কিন্তু কোনো রকম তার উপরে কোনো কার্যকলাপ হলো না। অথচ ভোটের ক্ষেত্রে, ভারতের ভোট বলুন বা রাজ্যওয়ারি ভোটের ক্ষেত্রে, এই সিএএ একটা বড় সড়ো ইস্যু হয়ে বারংবার ফিরে আসে। কথায় বলে ভোট পাখি। রাজনৈতিক নেতারা ভোট পাখি, তাদের শুধু ভোটের সময় দেখা যায়, বাকি সারা বছর তাদের দেখা পাওয়া যায় না। তা সিএএও ধীরে ধীরে ওরকম ভোট পাখি হয়ে যাচ্ছে, যার উল্লেখ হয়, যাকে নিয়ে আলোচনা হয় শুধুমাত্র ভোটের সময়। তারপরে নেতা নেত্রীরা বিলক্ষণ ভুলে যান যে ওই নামের কিছু একটা আছে। আর ভুলবেন নাই বা কেন? কারণ যেটা বলা হচ্ছে, বিভিন্ন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই গোটা ব্যাপারটাই একটু গোলমেলে, কারণ এর মধ্যে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে যেগুলো কিনা পরস্পর বিরোধী। সবার আগে এইটুকু জেনে নেওয়া দরকার যে এই সিএএ আদতে জিনিসটা কি, খায় না মাথায় দেয়। সিএএ 1955 সালে ভারতীয় নাগরিকত্ব যে আইন, সেই আইনকে সংশোধন করা হয় 2019 সালের 11ই ডিসেম্বরে, এবং সেই আইন অনুযায়ী, সেই আইনটাকে যে সংশোধন করা হলো সেটাকেই বলা হয় ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন। সেই আইন কি হলো? সেই আইন অনুযায়ী আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয়ভাবে নিপীড়িত যারা, বিশেষ একটি সম্প্রদায়কে বাদ দিয়ে, তারা ভারতে এসে নাগরিকত্ব নিতে পারবেন নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে। কি কি শর্ত? তাদের শর্তের মধ্যে প্রাথমিক একটা শর্ত হলো 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তাদেরকে ভারতে আসতে হবে, এবং যেটা আরও কিছু শর্ত আছে, পূর্ব যে আইনটি ছিল অর্থাৎ 1955 সালের আইনের একটু সংশোধন করে, যেখানে বলা হয়েছিল যে অন্তত টানা 11 মাস ভারতে থাকতে হবে এবং বিগত 14 বছরের মধ্যে অন্তত 11 বছর ভারতবর্ষে তাদের টানা থাকতে হবে। সেই 11 বছরের জায়গাটাকে কমিয়ে দেওয়া হলো, সেখানে বলা হলো যে সেটা 5 বছর এখন থেকে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কোনো একটি বিশেষ সম্প্রদায়কে কেন বাদ দেওয়া হলো? যেখানে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে একটা বিশেষ সম্প্রদায়কে বাদ দিয়ে দেওয়া, এটা একটু চোখে লাগছে না? এবং আরও একটা প্রশ্ন, যে শুধুমাত্র এই 3টে দেশ কেন? শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কা থেকে প্রচুর মানুষ তারা দক্ষিণের যে রাজ্যগুলো আছে সেখানে আসেন, তাদেরকে কেন নয়? এই প্রশ্নও আছে। কিন্তু তা সত্ত্বেও এই আইন পাশ হয়ে গিয়েছিল, কিন্তু এই আইনকে কার্যকর করা যাচ্ছে না। কারণটা হলো, যেটা এই মুহূর্তে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, তাদের সূত্রে যে একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, যে গোটা দেশে যদি এই আইনটাকে সঠিকভাবে লাগু করা হয়, এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেগুলোকে যদি সম্পূর্ণভাবে সব দিক থেকে পালন করে এটাকে লাগু করতে হয়, তাহলে পরে সারা দেশে এই আইনে উপকৃত হবে মাত্র কতজন জানেন? 30,313 জন। ভাবুন, 30,313 জন নাগরিককে নাগরিকত্ব দেওয়ার জন্য, বা ভারতবর্ষে বসবাসকারীকে নাগরিকত্ব দেওয়া যাবে এই আইনের মাধ্যমে। এটা আমি আপনি বলছি না, এটা ইন্টেলিজেন্স ব্যুরো নাকি বলছে, এমনটাই সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এবং যেটা বলা হয় উইকিপিডিয়া, সেখানেও কিন্তু এই কথাটা পরিষ্কার করে উল্লেখ করা আছে। তাহলে এই কজনকে নাগরিকত্ব দেওয়ার জন্য এত কিছু, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? যেটা প্রশ্ন করা হয় যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষে নির্বাচন হয়, সেই নির্বাচনে একমাত্র ভারতের নাগরিক তারাই একমাত্র ভোট দিতে পারেন। এমনকি ভারতবর্ষের সুপারস্টার অক্ষয় কুমার, তিনিও নাকি ভোট দিতে পারেন না, কারণ তিনি খাতায় কলমে এখনো কানাডার নাগরিক। অর্থাৎ ভারতের নাগরিক হলে তবেই ভারতে ভোট দেওয়া যায়। তাহলে সেই প্রশ্ন অনুযায়ী কেন সিএএ করতে হচ্ছে নতুন করে? তাহলে তো ভোটার কার্ডটাই নাগরিকত্বের বড় প্রমাণ, আবার নতুন করে কেন নাগরিকত্বের এই জিগির তুলতে হচ্ছে? তা সত্ত্বেও অমিত শাহ যখন কলকাতায় এলেন
এবং তিনি ন্যাশনাল লাইব্রেরিতে তার দলীয় কর্মীদের সঙ্গে সভা করলেন, তখন কিন্তু তিনি এই সিএ এর কথাই তুললেন এবং বললেন সিএ হবে। 2021 সালের বঙ্গের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু এই সিএ একটা বড় সড় ইস্যু ছিল। একদিকে মানুষের মনে ভয়, পড়শি রাজ্য আসাম, সেখানের মধ্যে এনআরসি হয়েছে, সেই এনআরসিতে প্রায় 19 লক্ষ নাগরিকের নাম বাদ গিয়েছে, একেবারে বিশৃঙ্খলা অবস্থা। কি হবে এখানে? একটা ভয় কাজ করেছিল, সেই ভয়ের সুযোগ কিন্তু দুপক্ষই নিয়েছিল। এক পক্ষ বলেছিল এটা খুব খারাপ হচ্ছে, এক পক্ষ বলছিল না এটা হওয়া উচিত, দেশে যে ক্রমবর্ধমান জনসংখ্যা সেটাকে আটকাতে এটাই নাকি একমাত্র রাস্তা। কিন্তু যে মানুষগুলো নাগরিকত্ব হারাবেন যেটা বলা হচ্ছে, তাহলে তাদের কি হবে? এই প্রশ্নেরও কোনো সুরাহা হয়নি, এই প্রশ্নের কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। যাকেই এই প্রশ্ন করা হয়েছে তিনি গুলিয়ে গুলিয়ে গ করে দিয়েছেন, কিন্তু সোজাসুজি কোনো উত্তর কেউই দিতে পারেননি। অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও এই বিষয়ে মুখ খুলেছেন। প্রথমে আপনাদের শোনাবো অমিত শাহ কি বলেছেন। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देना। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। অমিত শাহের বক্তব্য তো শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক কর্মী সভাতে এই সিএ নিয়ে কি বললেন সেটা একবার শুনে নেওয়া যাক। মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি, কেউ তো করেনি। তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও, সারা বছর কি করেন? আর নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক এদেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়। অনেক কষ্ট করেছেন তারা। এবার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনআরসি কতটা কার্যকরী হতে পারে বা আদৌ হবে কিনা। দেখুন, আমাদের পড়শি দেশ বাংলাদেশ, ঐতিহাসিকভাবে এটা সত্য যে সেখান থেকে একটা সময় প্রচুর পরিমাণে বাংলা ভাষাভাষী মানুষ তারা কিন্তু ভারতবর্ষে এসেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন সীমান্তবর্তী জায়গা থেকে শুরু করে খোদ কলকাতার বুকেও আমরা দেখেছিলাম সেই সময় শরণার্থীর ঢল নেমেছিল, উদ্বাস্তু তাদের ঢল নেমেছিল। একথা অস্বীকার করা যাবে না। ভৌগোলিকভাবে দুই দেশের এমন অবস্থান, সেই অবস্থানে দাঁড়িয়ে, সেই পটভূমিতে দাঁড়িয়ে ঐতিহাসিকভাবে এটা সত্য ঘটনা। ফলে সেই মানুষগুলোর মনে কোথাও গিয়ে কিন্তু সিএএ নিয়ে একটু ভয় জন্মাবে, এটা খুব স্বাভাবিক। এবং সেইখানে দাঁড়িয়ে তারা একটা জায়গায় কিন্তু খুঁটি ধরতে চাইবে যে না, পাকাপোক্ত একটা ব্যাপার যদি সরিয়ে দেওয়া হয়, যদি বলে দেওয়া হয় আমরা নাগরিক নয়। এবং এই ভয়টা নিয়েই কিন্তু দুই পক্ষই খেলতে চাইছে ভোটের আগে। কোনো সমস্যার সমাধান নয়, সমস্যাটাকে জিইয়ে রাখা। এই যে ভয়ের রাজনীতি, এটাই কিন্তু আদতে সিএ এর মূল লক্ষ্য। শাসক বলুন বিরোধী বলুন, দুই পক্ষই কিন্তু চায় না যে এটার সমাধান হোক কোনো। তাই প্রতিবার ভোটের আগেই কিন্তু সিএ এর উল্লেখ আসে রাজনীতিতে। আমরা বিধানসভায় দেখেছি, আমরা পঞ্চায়েতে দেখেছি, আবারও লোকসভা দোরগোড়াতে আবারও সিএ নিয়ে জিগির শুরু হয়েছে। শাসক বিরোধী কেন্দ্রের শাসক দলের সাথে রাজ্যের শাসক দলের তরজা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক নেতা নেত্রীরা এখন বিভিন্ন ধরনের কথা বলবেন, জনসাধারণ বিভ্রান্ত হবেন এবং তাতে
কে লাভের ফসল ঘরে তুলতে পারে, কোন রাজনৈতিক দল তাতে লাভ নিজেদের ঘরে নিতে পারে, সেদিকেই তারা চেষ্টা করবেন। কিন্তু বঙ্গে যদি সিএএ হয় তাহলে একটা বঙ্গের বড় অংশের ভোট ব্যাংক সেটা কিন্তু হিসেব পুরো গুলিয়ে যেতে পারে। সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু রীতিমতো একটা ভয়ে থাকেন এই ব্যাপারটাতে, এবং সেই কারণে দেখা গিয়েছে বঙ্গের শাসক দলের পক্ষে তাদের ভোটটা সবসময় গেছে, অন্তত এই ইস্যুতে। এবার যতটা চেষ্টা করুক কেন্দ্রের শাসক দল বা বিজেপি যে এই ভোটটা যেন এদিক ওদিক না হয় এবং জনসাধারণ যাতে বিভ্রান্ত না হয়, কিন্তু বিভ্রান্তির রাজনীতি তো চললেই যাচ্ছে, কারণ সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না। মতুয়া সম্প্রদায় ক্ষিপ্ত, তারা যে আশা দেখেছিল, তারা যে আশা দেখে এর আগের লোকসভাতে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কিন্তু কেউ রাখেনি। ফলে সব মিলিয়ে সিএ নিয়ে বঙ্গের একটা রাজনৈতিক ডামাডোল চলছে, শুধু বঙ্গে নয় সারা দেশেই। কারণ এই সমস্যার আদৌ কোনো সমাধান হবে কি, নাকি এটা আদৌ কোনো সমস্যা নয়, এই নিয়ে কিন্তু বিস্তর মতভেদ চলেই যাচ্ছে। রাজনীতির এই জটিল কুটিল অঙ্কে আমাদের নজর তো আছেই, আর আপনারা এরকমই রাজনীতির এই সমস্ত খবরের আড়ালে লুকিয়ে থাকা যে রাজনীতি, সেই রাজনীতির জন্য নজর রাখুন ডিজিটাল খবরিলালে। কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।